আপনি যদি এই ফ্রান্সকে দেখেন, শুরু থেকে এই ফ্রান্সের মিডফিল্ডের অন্যতম একজন ত্রাণকর্তা ছিল ওলিসে। এবং এই ওলিসে আজকে টোটালি আউট অফ টাচ ছিল, এবং ওলিসের আউট অফ টাচ থাকা মানে হচ্ছে ফ্রান্সের আউট অফ টাচ থাকা। এই ফ্রান্স দলে আপনি খুব একটা ল্যাকিংস কোথাও খুঁজে পাবেন না, আপনাকে হারিকেন দিয়ে খুঁজতে হবে। তারপরেও যদি আপনি খুঁজে পান, সেটা হবে তাদের মিডফিল্ড। আমি ম্যাচ প্রিভিউতে এই কথাটা বলেছিলাম যে ফ্রান্সের যদি কোনো দুর্বল জায়গা থাকে সেটা তাদের মিডফিল্ড। এবং যখন ফ্রান্সের এই স্কোয়াডটা ঘোষণা করা হয়েছিল বিশ্বকাপের আগে, তখনও মিডফিল্ড নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু মিডফিল্ডের এই ল্যাকিংসটা কখনোই আসলে এই বিশ্বকাপে এখন পর্যন্ত চোখে পড়েছিল না। কেন? বিকজ ওলিসে দুর্দান্ত পারফরমেন্স। ওলিসে এত ভালো পারফরমেন্স করেছে এই ফুল ওয়ার্ল্ড কাপে যে ফ্রান্সের যে এই মিডফিল্ডের যে দুর্বলতা সেটা কখনো এক্সপোজডই হইতে পারে নাই। এবং ওলিসের আজকে অফ ফর্ম, বা ওলিসেকে স্পেশাল করে অফ ফর্ম করে দিয়েছে স্পেন, টার্গেট করে থাকে, এইটা আপনাকে কিন্তু মানতে হবে। এবং এই কারণেই ফ্রান্সের মিডফিল্ডের সঙ্গে ফরওয়ার্ড লাইনের কোনো প্রকার কানেকশনই আজকে তারা বিল্ড করতে পারে নাই, এবং দিন শেষে পরাজয়টা কিন্তু দেখতে হয়েছে ফ্রান্সকে 2-0 গোলের। আমরা দেখেছি ফ্রান্সে কি দুর্দান্ত সব অ্যাটাকিং প্লেয়ার রয়েছে, এবং আমরা আশাই করেছিলাম একটা হাই স্কোরিং ম্যাচ দেখব, যেখানে স্পেন অনেক গোল করবে, ফ্রান্সের পক্ষ থেকেও সেইরকম একটা রিপ্লাই কিন্তু আসবে। তাদের দলে ডেমবেলে রয়েছে, এমবাপ্পের মতো প্লেয়ার রয়েছে, বার্কোলার মতো প্লেয়ার রয়েছে, ডোইর মতো প্লেয়ার রয়েছে। এবং তারপরেও ফ্রান্স এতটা শান্ত ছিল একটা কারণেই, কারণ তারা হচ্ছে মিডফিল্ডের সঙ্গে যে কানেকশন বিল্ড করা সেটা করতে পারে নাই। এবং এর পিছে যে আপনার বলতে পারেন যে ওলিসে অফ ফর্মে, ব্যাপারটা এরকম না। ওলিসেকে নিয়ে পরিকল্পনা করেই নেমেছিল স্পেন, এবং তাকে একটা পাস বা ভালো মতো তাকে খেলতে পর্যন্ত আজকে দেয় নাই স্পেন। তাকে কোনো প্রকার স্পেস দেওয়া হয় নাই, তাকে কোনো প্রকার সুযোগ দেওয়া হয় নাই, শুরু থেকেই তাকে মার্ক করে রাখা হয়েছিল। এবং যদি আপনি ওলিসেকে আটকে রাখতে পারেন, তাহলে ফ্রান্সের মিডফিল্ড টোটালি অকার্যকর হয়ে যাবে, এটা স্পেন জানতো, এবং তারা সেই প্ল্যানটা খুব সাকসেসফুলি তারা এক্সিকিউট কিন্তু করেছে। আজকের ব্যাটেলটা ছিল বেসিক্যালি কিন্তু দুইটা দলের। একটা দল প্রচুর পরিমাণে গোল করে এসেছে এই ওয়ার্ল্ড কাপে, আর স্পেন, যারা এই ওয়ার্ল্ড কাপে সব থেকে ডিফেন্সিভ একটা দল, যারা এখন পর্যন্ত গোল কনসিড করেছিল একটা, তাও বেলজিয়ামের বিপক্ষে। এবং আজকে ফ্রান্সের বিপক্ষে কেউ আপনারা হয়তো কল্পনাও করেন নাই যে কোনো গোলই কনসিড করবেন স্পেন। আপনি যদি স্পেনের ডিফেন্সিভ লাইন দেখতে চান, আহামরি কোনো বড় বড় নাম খুঁজে পাবেন না। সেখানে রয়েছে 19 বছরের পাও কুবার্সি, বার্সেলোনায় খেলে। এই বয়সে সে এইরকম একটা ক্লাব, মানে দলের, যারা হচ্ছে ফাইনালে চলে এসেছে ওয়ার্ল্ড কাপের, সেই দলের তারা হচ্ছে অন্যতম একজন সেন্টার ব্যাক। এবং লাপোর্ত যে সৌদি লিগে খেলে লিটারেলি, এবং সেইখান থেকে সে এসে স্পেনের দায়িত্ব সামলাচ্ছে এবং স্পেনকে ফাইনালে পর্যন্ত নিয়ে গেল। সেন্টার ব্যাক তাদের দুইজন এইরকম, তারপরেও ডিফেন্সিভলি এতটা সলিড, বিকজ তাদের টিম কম্বিনেশন, রদ্রির দুর্দান্ত পারফরমেন্স, সাথে পেদ্রির মিডফিল্ডে কন্ট্রোল। এবং লাস্ট 2 ম্যাচে আমরা কিন্তু পেদ্রিকে বেঞ্চ হতে দেখেছি, সেই জায়গাতে ফ্যাবিয়ান রুইজকে স্টার্ট করতে দেখেছি। এইটাও একটা মাস্টার ক্লাস, বিকজ ফ্যাবিয়ান রুইজের এনার্জি শুরু থেকে স্পেনকে হেল্প করেছে। সাথে শেষ দিকে যখন স্পেন ম্যাচটাকে কন্ট্রোল করে ফেলেছে, সেই সময় কন্ট্রোল করার জন্য পেদ্রিকে কিন্তু মাঠে নামাতে দেখেছি, এবং পেদ্রি কিন্তু ম্যাচটা ভালো মতোই লাস্টের দিকে এসে কন্ট্রোল করতে পারে। এবং লামিন ইয়ামাল এই ওয়ার্ল্ড কাপে আপনি বলবেন যে জ্বলে উঠতে পারে নাই, লামিন ইয়ামাল থেকে কোনো দুর্দান্ত পারফরমেন্স বা দুর্দান্ত গোল আমরা পাইনি, কিন্তু লামিন ইয়ামাল অলওয়েজই যে কোনো অপোনেন্টকে প্রবলেমে ফেলেছে। আজকে পেনাল্টি আদায় করে নিয়েছে, প্রবলেম সে ক্রিয়েট করে, অলওয়েজ ডিফেন্সকে স্ট্রেস করে, যার জন্য মাঝখানে ওরিয়ারজাবাল কিন্তু হচ্ছে স্পেস পায়, এবং সেখান থেকে কিন্তু স্পেন গোল করে আসতেছে, ম্যাচ জিতে আসতেছে। সো স্পেন তাদের প্ল্যানে এক্স্যাক্টলি একদম পারফেক্ট ছিল, বাট ফ্রান্স তাদের ট্যাকটিক্স টোটালি চেঞ্জ করেছে। প্রবাবলি হতে পারে স্পেনের জন্য, কিন্তু সব থেকে বড় সমস্যা, ওলিসেকে একদম মিডফিল্ড থেকে মানে ভ্যানিশ করে দিয়েছিল স্পেন আজকে, যার জন্য কিন্তু মিডফিল্ড থেকে বল কোনো সাপ্লাই আসে নাই, এমবাপ্পের কাছে কোনো ডেডলি বল সাপ্লাই যায় নাই, একটা ব্রেক থ্রু পাস আসে নাই। এই কারণে কিন্তু মানে টোটালি ফ্রান্সকে দেখে মনে হয়েছে তারা মানে ক্লুলেস, তারা আজকে কি করবে। আপনি বেশ কয়েকবার আপনি দেখবেন যে হচ্ছে 2-1 বল বের করে দিয়েছিল, মানে ফ্রান্স কিন্তু বল বের করেছিল, ব্রেক থ্রু পাস এসেছিল, কিন্তু সেখানে উনাই সিমোর মাঝখানে এসে মিডফিল্ডে পর্যন্ত সে এসে বল কিন্তু সে ক্লিয়ার করেছে, এবং এই সুযোগগুলোও কোনো কাজে লাগাইতে পারে নাই। বিকজ আপনার যখন হাইলাইন ডিফেন্স মেনটেন করতেছেন, আপনার গোলকিপারকে ওপরে এসে ডিফেন্স করতেই হবে, আপনার গোলকিপারকে বের হয়ে আসতেই হবে, এবং এই কাজটা উনাই সিমন খুব ভালো মতোই করেছে। এবং তাদের দলে বার্সেলোনার গোলকিপার জোয়ান গার্সিয়া, রায়ার মতো প্লেয়ার, আর্সেনালের যে গোলকিপার,
তাকে বসে রেখে কেন উনাই সিমনকে ব্যবহার করা হয় সেটার অ্যান্সার প্রবাবলি সে আজকে ভালো মতোই দিয়ে দিয়েছে। আজকের পরে তার যে তাকে নিয়ে যে সমালোচনাগুলো হতো যে কেন আসলে তাকে ফার্স্ট চয়েস গোলকিপার বলা হয় স্পেনের, সব কিছুর জবাব কিন্তু আজকে উনাই সিমনও দিয়েছে। সো সব কিছু কনসিডার করলে দুর্দান্ত একটা ফুটবল ম্যাচ আমরা দেখেছি, যেখানে জয় হয়েছে ফুটবলের। ফুটবল আলটিমেটলি জিতেছে, কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো কিছু না, একদম ক্লিন ফুটবল ম্যাচ হয়েছে। ইউরোপিয়ান একটা ব্যাটেল দেখলাম আমরা, ফাইনালের আগে বলা যায় একটা ফাইনালি দেখে ফেলেছি। সো এখন অপেক্ষা যে নেক্সট প্রতিপক্ষ কে হচ্ছে স্পেনের, বিকজ স্পেন আজকে যে ম্যাচ খেলেছে, যে কোনো প্রতিপক্ষই এখন স্পেনকে একটু হলেও সমীহ করবে, বিকজ ফ্রান্স এই ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন ধরা হচ্ছিল তাদেরকে এইভাবে এম্বারাস করে 2-0 গোলে পরাজয় করে তাদেরকে বাড়ি পাঠিয়েছে। এখন কথা হচ্ছে যেই দলই আসুক স্পেনের সামনে, স্পেন কিন্তু তাদের ছেড়ে কথা বলবে না। কিন্তু আর্জেন্টিনা, ইংল্যান্ড, তাদের মধ্যে কে আছে, মানে কে হতে যাচ্ছে ফাইনালিস্ট, এটা একটা বড় প্রশ্ন। আর যদি আর্জেন্টিনা হয়, মানে আমার ফেভারিট দল আর্জেন্টিনা যদি হয়, তাহলে আমিও অবভিয়াসলি চাইতাম স্পেনকেই প্রতিপক্ষ হিসেবে, বিকজ লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা 22 সালে ফ্রান্সকে হারিয়েছি। এবার হয়তো আমরা ট্রফিটা উঁচিয়ে ধরবো যদি হচ্ছে আমরা স্পেনকে হারাতে পারি। এবং অ্যাজ এ প্রতিপক্ষ আমার মনে হয় স্পেন বেটার দ্যান ফ্রান্স, বিকজ ফ্রান্সের গতিক আমার অলওয়েজই ভয় লাগে। হোয়াট এভার, দুর্দান্ত একটা ম্যাচের আশা করতেছি আগামীকালকে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার, সেটাও নিয়েও ভিডিও আসবে। সো ফলো করুন, পাশে থাকুন, ধন্যবাদ।